দুপুরবেলা আকাশ আর মিথিলা খেলাধুলা করছে একসাথে। আকাশ হচ্ছে সাধারণ পরিবারের একটা ছেলে, আর মিথিলা হচ্ছে জমিদারের একমাত্র মেয়ে। দুজন খেলাধুলা করছে, হঠাৎ মিথিলা চিৎকার করে উঠল। মিথিলার চিৎকার শুনিয়ে তার আব্বু আম্মু এবং বাড়ির সবাই দৌড়ে বাইরে বের হয়ে আসলো আর বলতে লাগলো, কিরে মিথিলা, কি হয়েছে? এইভাবে চিৎকার করে উঠলি কেন? আকাশ, তুমি কিছু করেছো নাকি? না আঙ্কেল, আমি তো কিছুই করি নাই। আমি আর মিথিলা এখানে খেলা করছিলাম, হঠাৎ মিথিলা চিৎকার করে উঠল। মিথিলা কান্না করছে আর বলছে, আব্বু আব্বু, আকাশ আমার সোনার আংটিটা চুরি করে কোথায় রেখেছে? তাকে বলো আমার আংটিটা খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। কি রে আকাশ, তুই মিথিলার আংটি চুরি করে কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোকে পেটাতে পেটাতে পিঠের চামড়া তুলে নিল। আঙ্কেল, আমি সত্যি বলতেছি, আমি মিথিলা সোনার আংটিটা চুরি করি নাই। প্লিজ আমার কথা বিশ্বাস করেন। আবারও মিথ্যা কথা বলিস। এই কে, কোথায় আছিস রে? লাঠিটা নিয়ে আয় তো, আজকে বেটার চামড়া তুলে ফেলবো শরীর থেকে। আমার মেয়ের আংটি চুরি করে বের করে দিব। এটা বলতেই বাড়ির কাজের লোক একটা লাঠি নিয়ে আসলো। এদিকে জমিদার আমজাদ চৌধুরী আকাশকে পিটাতে লাগলো। আকাশের চিৎকার শুনে আকাশের আব্বু মাঠ থেকে দৌড়ে চলে আসলো জমিদার বাড়িতে। আকাশের আব্বু জমিদারের বাড়িতে কাজ করে সামান্য কিছু টাকার জন্য, কারণ তারা অনেক গরিব। আকাশকে মারতে দেখে আকাশের আব্বু বলতে লাগলো, জমিদার মশাই, আপনি আমার ছেলেকে মারতেছেন কেন? প্লিজ ছেড়ে দেন আমার ছেলেকে। আমার ছেলে কি অপরাধ করেছে আমাকে বলেন। তোর ছেলেকে মারবো না তো কি করব? তোর ছেলে আমার মেয়ের সোনার আংটিটা চুরি করে নিয়ে গেছে। তাড়াতাড়ি বল তোর ছেলেকে সোনার আংটিটা এনে দিতে, না হলে কিন্তু তাকে মারতে মারতে আধমরা করে ফেলবো। তুই যদি সোনার আংটি নিয়ে থাকিস তাহলে ফিরিয়ে দে। আব্বু, আমি সত্যি বলতেছি, আমি মিথিলা সোনার আংটিটা চুরি করি নাই। আমি আর মিথিলা তো প্রতিদিন খেলা করি, আমি সত্যি বলতেছি। জমিদার মশাই, আপনার মেয়ে হয়তো আংটিটা হারিয়ে ফেলেছে। প্লিজ আপনি আর আমার ছেলেকে মারবেন না। আমার ছেলে সবসময় সত্যি কথা বলে। প্লিজ আমার ছেলেকে মারবেন না। তার মানে তুই বলতে চাইতেছিস আমার মেয়ে মিথ্যা কথা বলে, তাই না? আমি 1 ঘন্টা সময় দিলাম, যদি তোর ছেলে আংটিটা না বের করে দিতে পারে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোর ছেলেকে এই গ্রাম থেকে বের করে দিব। মিথিলার মা, বাড়ির ভিতরে আয়। এই বলে মিথিলার আব্বু আম্মু এবং আরও বাকি সবাই মিথিলাকে নিয়ে চলে গেল বাড়ির ভেতরে। এদিকে আকাশের আব্বু সোনার আংটিটা খোঁজাখুঁজি করছে যেখানে তারা খেলাধুলো করছিল, কিন্তু সোনার আংটিটা পেল না। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, সোনার আংটি খুঁজে পেল না কেউ। এমন সময় জমিদার মশাই বাড়ির ভেতর থেকে বাইরে আসলো। সাগরের আব্বুকে দেখে বলতে লাগলো, রহিম, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় দিলাম, কিন্তু তোরা বের করতে পারলি না। আমি তোর ছেলেকে এই গ্রাম থেকে বের করে দিব এখন। এই ওঠ তাড়াতাড়ি এখান থেকে। প্লিজ জমিদার মশাই, আমি আপনার পায়ে পড়তেছি, আমার ছেলেকে এই গ্রাম থেকে বের করে দিবেন না। সে এখনো ছোট, সে কোথায় যাবে? আমাদের ছেলে তো আগে কখনো থাকে নাই। প্লিজ জমিদার মশাই। আমি তো এইসব শুনতে চাইতেছি না। আমার মেয়ের সোনার আংটি চুরি করেছে, আর আমি তাকে ছেড়ে দিব কখনোই না। এই গ্রাম থেকে বের করে দিব তোর ছেলেকে। এই কে, কোথায় আছিস? এই বেটাকে নিয়ে মেইন রোডে ছেড়ে দিয়ে আয়। আর শোন, তুই যদি আবার গ্রামে আসিস তাহলে তোর আব্বু আম্মুকে ওই গ্রাম থেকে বের করে দিব, মনে রাখিস কথাটা। আকাশকে জমিদারের লোকেরা নিয়ে চলে আসলো মেন রোডে। বাস স্টপে ছেড়ে দিয়ে একজন বলতে লাগলো, আকাশ, তুই কেন আন্টিটা চুরি করতে গেলি বলতো? আজকে তোর জন্য তোর বাবাকে অপমানিত হতে হয়েছে, আবার তুইও গ্রাম ছাড়া হয়েছিস। তোর আব্বু আম্মুকে কে দেখাশোনা করবে? কে বলতো? তুই তো জানিস ওই মেয়েটার স্বভাব। চাচা, আমি সত্যি এই আংটিটা চুরি করি নাই। আংটিটা চুরি করলে আমি তো আপনাদের বলতাম, তাই না? আপনারা তো জানেন আমি কীরকম ছেলে। হ্যাঁ রে বাবা, আমি জানি তুই কী রকম ছেলে, কিন্তু ওরা তো খুবই খারাপ। ওরা ওদের টাকার জন্য যা খুশি তাই করতে পারে। এই নে, এখানে 500 টাকা আছে। আমার কাছে এই টাকাটা ছিল। এই টাকাটা দিয়ে তুই দূরে কোথাও চলে যা।
আমি তোর আব্বু আম্মুর দেখাশোনা করব। দোয়া করি তুই অনেক বড় হবি, বড় হয়ে ওই জমিদারকে দেখিয়ে দিবি যে তোর টাকা আছে। জি চাচা, আপনি শুধু আমার আব্বু আম্মুর দিকে খেয়াল রাখবেন আর বলবেন আমি ফিরে আসবো একদিন। কাজের লোকটা চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ বেশ কিছুক্ষণ বসে থাকার পর ভাবতে লাগলো কোথায় যাবে, কোথায় গেলে সে অনেক বড় হতে পারবে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আকাশ মনে মনে বলতে লাগলো, সবাই তো বলে ঢাকা শহরে অনেক টাকা পয়সা আছে, আমি না হয় ঢাকা শহরে চলে যাই, দেখি ওইখানে গিয়ে যদি টাকা পয়সা ইনকাম করতে পারি। এইসব ভেবে আকাশ একটা ঢাকার টিকিট কেটে নিল। বেশ কিছুক্ষণ পর বাস আসলো। বাসে উঠে পড়তেই আকাশ একটা ভদ্রলোকের পাশে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ভদ্রলোকটা বলতে লাগলো, তুমি কোথায় যাইতেছো বাবা? আমি ঢাকা শহরে যাচ্ছি। আঙ্কেল, আপনি কোথায় যাবেন? আমিও ঢাকা শহরে যাইতেছি। ঢাকা শহরে কি আছে তোমার? আর তুমি একা নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি একা। আমাকে জমিদার মশাইয়ের মেয়ে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে গ্রাম থেকে, তাই ঢাকা যাচ্ছি। আমিও একদিন অনেক বড় হব, তাদের দেখিয়ে দিব। আকাশের মুখে এমন কথা শুনে সালমান চৌধুরী আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতে লাগলো, বাবা তোমার সাথে কি হয়েছে আমাকে বলো তো। সালমান চৌধুরীর এত আগ্রহ দেখে আকাশ সবকিছু খুলে বলল সালমান চৌধুরীকে। সবকিছু খুলে বলার পর সালমান চৌধুরী বলতে লাগলো, সব কিছুই তো শুনলাম, এখানে তো তোমার অপরাধ নেই, কিন্তু ওই জমিদার তোমাকে বের করে দিয়েছে। চিন্তা করো না, তুমিও একদিন বড় হবে, দোয়া করি তোমার জন্য। দুজন কথা বলতে বলতে চলে আসলো ঢাকা। এদিকে সালমান চৌধুরী গাড়ি থেকে নেমে গেল। আকাশ এখনও বসে আছে গাড়িতে। সে কোথায় নামবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর বাসের হেল্পারের লোক বলতে লাগলো, কি ভাই, কোথায় যাবেন? গাড়িতে তো একটা লোকও নেই, আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে? আসলে ভাই, আমি ঢাকা শহর চিনি না, এখন কোথায় নামবো বুঝে উঠতে পারছি না। আপনি আমাকে এমন একটা জায়গায় নামিয়ে দেন যেখান থেকে আমি কাজ করতে পারবো। ভাই, ঢাকা শহরে তো অনেক কাজ আছে, এখন আপনি কোন কাজ করবেন এটা তো আর আমি জানি না। আপনি এক কাজ করেন, এখানে নেমে যান, সামনে একটা ফ্যাক্টরি আছে, ওইখানে আশা করি কাজ পেয়ে যাবেন। আকাশ গাড়ি থেকে নেমে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো সেইখানে। আকাশকে দেখে দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার ছোট ভাই, এভাবে উকি ঝুঁকি দিয়ে কি দেখতেছো ভিতরে? আঙ্কেল, এইখানে কি কোনো কাজ পাওয়া যাবে? আমার একটা কাজের খুব জরুরি দরকার, আপনি কি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? দেখো বাবা, এই ঢাকা শহরে কাজ করা খুবই কঠিন, কাজ খুঁজে নিতে হয়। তুমি এখানে তো কাজ পাবে না, অন্য জায়গায় দেখতে পারো, আশা করি কাজ পেয়ে যাবে। আকাশ ওইখান থেকে চলে আসলো অন্য একটা জায়গায়। সারাদিন ঘোরাঘুরির পড়ার পরও কাজ পেল না একটা। হোটেলের সামনে বসে আছে আকাশ। এমন সময় হোটেলের ম্যানেজার এসে বলতে লাগলো, কিরে, এখানে বসে আছিস কেন? এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসে থাক। হোটেলের সামনে বসে থাকলে লোক আসবে না। স্যার, আমাকে একটা কাজ দিতে পারবেন প্লিজ? আমি আপনার দুইটা হাতে পায়ে পড়তেছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। হাত পায়ে ধরতে হবে না, কি কাজ করতে পারিস সেটা বল। বাসনপত্র ধোয়া মাজার কাজ করতে পারবি? হ্যাঁ পারবো, আপনি শুধু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, তাহলেই হবে। ঠিক আছে, আমার এখানে বাসনপত্র ধোয়া মোছার কাজ করবি, প্রতি মাসে 3,000 টাকা করে পাবি, আর 3 বেলা খেতে পারবি। ঠিক আছে, এটাই চলবে আমার জন্য। এরপর আকাশ ওই হোটেলে কাজ করতে লাগলো। 2 মাস কাজ করার পর আকাশ 6,000 টাকা নিয়ে অন্য জায়গায় চলে গেল। বেশ কয়েকটা কাজ খোঁজার পর একটা ভালো কাজ পেয়ে গেল। আকাশ মনে মনে চিন্তা করতে লাগলো, আমাকে পড়ালেখাও করতে হবে আর কাজও করতে হবে, এমন একটা কাজ বের করতে হবে যাতে আমি পড়ালেখার পাশাপাশি এই কাজটা করতে পারি। কিন্তু আমার তো সকল সার্টিফিকেট গ্রামে রেখে এসেছি, এখন গ্রামে গেলে নিশ্চয়ই আমার আব্বু আমাকে ওই জমিদার গ্রাম থেকে বের করে দিবে। আমার তো সকল কিছু মুখস্থ আছে, আমি না হয় সার্টিফিকেটগুলো বের করে নিই অনলাইন থেকে। এইসব ভাবতে ভাবতে সাগর হাঁটতে লাগলো। এমন সময় ঠুস করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে। সামনের দিকে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে নিচে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি করে মেয়েটাকে উঠাতে যাবে, এমন সময় মেয়েটা বলে উঠল,
ওঠাতে হবে না আমাকে। আর সরি, আমি দেখতে পাই নাই, কথা বলছিলাম তো ফোনে, এর জন্য। সরি বলতে হবে না আপু, আমিও খেয়াল করি নাই, একটু আনমনে ভাবছিলাম তো, তাই আর কি। দুজন ওখান থেকে চলে গেল দুই দিকে। এদিকে আকাশ তার সার্টিফিকেটগুলো অনলাইন থেকে বের করে চলে আসলো এখানকার একটা ভালো কলেজে। আপনাদের একটা কথা বলা হয়নি, আকাশ এসএসসি পাশ করেছে। ছোটবেলা থেকেই মিথিলা আর আকাশ একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। এখনও তারা সেই আগের মতোই খেলাধুলা করত। আকাশ চলে আসলো কলেজের ভিতর। প্রিন্সিপাল স্যারের রুম খুঁজে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। আকাশকে দেখে বলতে লাগলো, এই ছেলে কে তুমি, আর এইখানে কি করো? স্যার আমি এই কলেজে ভর্তি হতে এসেছি, এই যে আমার সকল সার্টিফিকেট। আকাশ তার সার্টিফিকেটগুলো টেবিলের ওপর রেখে বসে পড়লো চেয়ারে। এদিকে প্রিন্সিপাল আকাশের সার্টিফিকেটগুলো দেখে বলতে লাগলো, ওয়াও জিনিয়াস, তুমি এত ট্যালেন্টেড, তা কি নিয়ে পড়ালেখা করতে চাও? ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার হতে চাই স্যার আমি। এখন কি কি করতে হবে যদি আমাকে বলতেন তাহলে খুব ভালো হতো। তোমার কোনো কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করব। এত ট্যালেন্টেড ছাত্র আমার কলেজে পড়ালেখা করবে, আমি তার জন্য কিছু করব না, তা কি করে হয়? তুমি এই ফর্মটা পূরণ করে দাও, কাল থেকে কলেজে আসা শুরু করবে। ঠিক আছে স্যার। তবে স্যার আরেকটা কথা, আমি একটা জায়গায় কাজ করি, কাজ শেষ করে এরপর কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি যদি কাজ করে পড়ালেখা করতে পারো তাহলে আমার কোনো সমস্যা হবে না। আশা করি তুমি ভালো একটা কাজ করতে পারবে। আকাশ ফর্মটা পূরণ করে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো তার কাজের জায়গায়। রাত 1টা অবধি কাজ করে ঘুমিয়ে গেল ওইখানেই। পরের দিন সকালে 9টা অবধি কাজ করে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, এই ছেলে, তুমি কালকে সেই ছেলেটা না যার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম কালকে? হ্যাঁ আপু, আমি সেই ছেলে, কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি কলেজে পড়ালেখা করি। তাই এখানে কি করো তুমি? আর তোমার ড্রেসের এমন অবস্থা কেন? আসলে আপু মধ্যবিত্ত তো, আর আমি এখানে একা থাকি, তাই আর কি আমার ড্রেসের এমন অবস্থা। ও আচ্ছা, তা তুমি কি নিয়ে পড়ালেখা করতেছো? ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা আপু, আমি এখন যাই, পরে আবার দেখা হলে কথা বলবো। আকাশ চলে আসলো তার ক্লাসরুমে। বেশ কয়েকটা ক্লাস করে চলে আসলো বাইরে। আশেপাশে তাকিয়ে দেখে সবাই ভালো ভালো ড্রেস পরে এসেছে কলেজে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, আমার কাছে তো অল্প কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে না হয় ভালো কিছু ড্রেস কিনে নিব কলেজের জন্য, আবার তো টাকা পাচ্ছি কিছুদিন পর। এসব ভাবছে আর হাঁটছে। এমন সময় ওই মেয়েটা আবারও আকাশের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এত কি নিয়ে চিন্তা ভাবনা করতেছো তুমি? তেমন কিছু না, সবাই গিয়ে দেখছিলাম তো, সবাই ভালো ভালো পোশাক পরে এসেছে কলেজে, আর আমি এসব ছিঁড়াফাটা পোশাক পরে এসেছি। ও আচ্ছা, এসব নিয়ে চিন্তা করতেছো? এসব নিয়ে চিন্তা করো না, আল্লাহ একদিন সবাইকে সব কিছু দিবে, আমি এটা বিশ্বাস করি। আকাশ মেয়েটার সাথে কথা বলতে লাগলো। দুপুর 1টা অবধি ক্লাস করে চলে আসলো আবার কাজে। কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আকাশ ঘুমাতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, আচ্ছা আকাশ, তোমার কি এই ঢাকা শহরে কেউ নেই যে তার বাসায় থাকবে? চাচা, আমার যদি কেউ থাকতো এই ঢাকা শহরে, তাহলে কি আমি প্রতিদিন এখানে ঘুমাতাম আর এখানে সব কিছু করতাম? তা তো করতে না, আমি জানি। তোমাকে ছোটোখাটো একটা রুম খুঁজে দিলে তুমি থাকতে পারবে। চাচা, আর কয়েকটা দিন এখানে থাকি, এরপর আমি নিজে কলেজে হস্টেলে চলে যাব, ওইখানে থেকে পড়ালেখা করব আর কাজ করব। হ্যাঁ, এটা একদম ঠিক বলছো। ওইখানে থাকলে তোমার টাকা পয়সা লাগবে না। এখন তাহলে যাও, তুমি গিয়ে ঘুমাও, আবার তো সকালে উঠে কাজ করতে হবে। আকাশ চলে গেল ঘুমাতে। সকাল 6টা। আকাশ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তার সকল কাজ শেষ করে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় তার বসের কেবিন থেকে তার ডাক আসলো। আকাশ তার বসের কেবিনের সামনে যেতেই বলতে লাগলো, স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ আকাশ, ভিতরে আসো। তুমি কি প্রতিদিন এইভাবে কাজ শেষ করে কলেজে যাও নাকি? জি স্যার, আমি প্রতিদিন এইভাবে কাজ শেষ করে কলেজে যাই। কেন স্যার, কোনো সমস্যা নাকি? আমি তো আপনার অফিসের সকল কাজ শেষ করে এরপর বাইরে যাই।
না, কোনো সমস্যা না, এমনিতেই জিজ্ঞেস করলাম। তুমি তো বেশ ভালো ছাত্র, আমার মেয়েটাকে পড়াতে পারবে তুমি? আমার মেয়েটা ওই কলেজেই পড়ালেখা করে। স্যার, আমি আপনার মেয়েকে পড়াবো কিভাবে? আর সে যেহেতু একটু কলেজে পড়ে, তাহলে ভালো একটা টিচার দেখে পড়ালেই ভালো হবে। আমি ওনার সাবজেক্ট সম্পর্কে জানি না বেশি। আর উনি কী নিয়ে পড়ালেখা করতেছে? ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার হিসেবে পড়ালেখা করতেছে। তুমিও তো এটাই করতেছো, তাই না? যদি আমার মেয়েটাকে একটু সাহায্য করতে তাহলে আরও বেশি ভালো হতো। ঠিক আছে স্যার, আমি তাহলে পড়াতে পারবো, কিন্তু এখানে কাজ শেষ করে আমি আপনার মেয়েকে পড়াবো কোন সময়? আমার মেয়ে প্রতিদিন বিকেল 5টার সময় এখানেই আসবে। তুমি তাড়াতাড়ি করে কাজ শেষ করে আমার মেয়েকে পড়াবে। তার জন্য না হয় আমি তোমাকে কিছু টাকা দেব। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই, কলেজের জন্য দেরি হয়ে যাইতেছে। এই বলে আকাশ চলে গেল কলেজে। সবগুলো ক্লাস করে আকাশ চলে আসলো আবারও অফিসে। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো, ঘড়ির কাঁটা 6টা বাজে। আকাশ তার কাজ শেষ করে বসে আছে চেয়ারে। এমন সময় একটা বোরকা পরা মেয়ে আসলো। আকাশ সেই দিকে লক্ষ্য না করে বসে বসে তার বাটন ফোন টিপছে। এমন সময় মেয়েটা এসে বলতে লাগলো, আপনার নাম কি আকাশ? আব্বু আমাকে পাঠিয়েছে, আপনি নাকি আমাকে পড়াবেন। ও স্যার, আপনাকে পাঠিয়েছি, আপনি অফিস রুমে গিয়ে বসেন, আমি আসতেছি। নাবিলা অফিস রুমে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ অফিস রুমে ঢুকে নাবিলাকে পড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পড়ানোর পর নাবিলা বলতে লাগলো, আপনি এত সুন্দর করে বোঝাতে পারেন, আমার আরও কয়েকজন বান্ধবী আছে, তাদেরকে পড়ালে ভালো হতো। আপু, পড়ানো আমার পেশা না, আমি আপনার বাবার অফিসে চাকরি করি। আপনার আব্বু রিকোয়েস্ট করেছিল, এর জন্য আমি আপনাকে পড়াতে বাধ্য হয়েছি, নাহলে আপনাকে পড়াতাম না। এটা আপনার পেশা না তো কি হয়েছে? আমি আব্বুকে বলবো আমার সাথে আমার বান্ধবীরাও আপনার কাছে পড়বে। আব্বু যদি অনুমতি দেয় তাহলে কাল থেকে আমি আমার বান্ধবীদের নিয়ে আসবো এখানে। ঠিক আছে, আগে আপনি আপনার আব্বুর কাছ থেকে অনুমতি নিয়ে নিন। এখন তাহলে বাসায় চলে যান, আর যা যা পড়িয়ে দিয়েছি তা বাসায় গিয়ে পড়েন। নাবিলা চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর আকাশ আবারও কাজে লেগে পড়ল। রাত 10টা অবধি কাজ শেষ করে চলে আসলো বাইরে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে দারোয়ানের সাথে। এমন সময় দারোয়ান বলতে লাগলো, আকাশ, কার ভাগ্য কখন খুলে যায় কেউ বলতে পারে না। দেখবে তোমার ভাগ্য খুলে গেছে। নাবিলা ম্যাডাম যদি তার বান্ধবীদের নিয়ে পড়তে আসে তাহলে আশা করি তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে তাদেরকে পড়িয়ে। চাচা, পড়ানোটা আমার পেশা না, বস অনেক অনুরোধ করেছিল, এর জন্য আমি তার মেয়েকে পড়াতে রাজি হয়েছি। কিন্তু উনি যে এমন করবে তা আমি ভাবতে পারি নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা চাচি, আমি এখন ঘুমাতে যাই, সকাল 6টার দিকে আমাকে ডেকে দিয়েন। ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে সকাল 6টায় লিখে দিব। আকাশ চলে গেল ওইখান থেকে। বিছানা করে ঘুমিয়ে গেল ওইখানে। সকাল 6টা, দারোয়ান এসে আকাশকে রেখে দিল। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সব কিছু ঠিক আছে কিনা। যেটা যেটা নষ্ট হয়েছে ওইটার কাজ করতে লাগলো আকাশ। কাজ শেষ করে আকাশ ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার অফিসের বস আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, আমার মেয়ে বলছে তার বান্ধবীদের পড়ানোর জন্য। তোমার কাছে কি সময় হবে তাদেরকে পড়ানোর? স্যার, আপনার অনুরোধে আমি আপনার মেয়েকে পড়াতে চাইছিলাম, কিন্তু এখন আপনার মেয়ে বলতেছে তার বান্ধবীদের পড়ানোর জন্য। আমি আপনার মেয়ের বান্ধবীদের কীভাবে পড়াবো বলেন? আপনার অফিস দেখাশোনা করব, নাকি আপনার মেয়েকে পড়াবো বা তার বান্ধবীদের পড়াবো? সেটাও তো কথা। আচ্ছা, তুমি এক কাজ করো, রাতে তো সেমন কাজ থাকে না, তাই রাত 9টা বা 10টার দিকে পড়ালে খুবই ভালো হবে। স্যার, সন্ধ্যা 7টার দিকে আসলে ভালো হবে, ওই সময় তেমন কাজ থাকে না, কাজ থাকলেও পরে করা যায়। ঠিক আছে, আমি বলে দিব না সন্ধ্যা 7টার সময় চলে আসতে সবাইকে। আরে এই নাও, এখানে তোমার বেতনের টাকা আছে, যদি তোমার আরও কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। স্যার, আমি তো আপনার অফিসে রাতের বেলা থাকি, আপনি যদি আমাকে আপনার অফিসের আশেপাশে ছোটো একটা রুমের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। এখানে থাকা খাওয়া অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। আচ্ছা, তুমি তো এখন কলেজে চলে যাবে, তুমি কলেজে যাও, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। আকাশ চলে গেল কলেজে। এদিকে নাবিলা কলেজে এসে তার বান্ধবীদের বলতে লাগলো, এই জানিস তোরা, আমার আব্বুর অফিসে একটা অনেক হ্যান্ডসাম ছেলে কাজ করে, পড়ালেখায় খুব ভালো। সে নাকি কলেজে ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার হওয়ার জন্য পড়ালেখা করছে। আমিও তার কাছে প্রাইভেট পড়ছি, তোরা চাইলে প্রাইভেট পড়তে পারিস আমার সাথে, আমি তাকে বলে রেখেছি।
তাহলে তো ভালোই হলো, আজ থেকে আমরা সবাই তার কাছেই পড়ব। কয়টার দিকে যাইতে হবে বল, আমরা সবাই চলে যাব। তার বাসার ঠিকানা কোথায়? সে বাসায় থাকে না, সে আমাদের অফিসে থাকে। সেখানে সে কাজ করে আর পড়ালেখা করে। সন্ধ্যা 7টার দিকে আব্বুর অফিসে যাইতে হবে। আব্বুর অফিস রুমে বসে উনি পড়াবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা সবাই চলে যাব ঠিক সময় মতো তোর আব্বুর অফিসে। সবাই চলে গেল ক্লাসরুমে। এদিকে সাগর কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো আবার অফিসে। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো স্যার, আমি নাবিলা বলছিলাম। আপনার কি এখন সময় হবে? আমরা আসতে চাইছিলাম এখন পড়ার জন্য। এই দুপুরবেলা আপনারা পড়তে আসবেন? আচ্ছা, আসেন তাহলে। আকাশ ফোনটা কেটে দিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর নাবিলা তার বান্ধবীদের নিয়ে চলে আসলো অফিসে। এদিকে আকাশ সবাইকে পড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পড়ানো শেষ করে আকাশ বলতে লাগলো, কাল থেকে আপনারা সবাই সন্ধ্যা 7টার দিকে আসবেন। এই সময় কাজ থাকে তো, এই সময় পড়ানো যাবে না। ঠিক আছে, কাল থেকে সন্ধ্যা 7টায় আসবো। সবাই চলে গেল। এদিকে আকাশ তার কাজে লেগে পড়ল। রাত 10টা অবধি কাজ করে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 4টি মাস। এই 4 মাসে আকাশ ভালো টাকা উপার্জন করেছে। আকাশ শ্রেণীকক্ষে বসে আছে, এমন সময় প্রিন্সিপাল স্যার এসে আকাশকে ডেকে বলতে লাগলো, আকাশ, তুমি একটু আমার কেবিনে আসো তো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। আকাশ চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। আকাশ যেতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, তুমি তো আলহামদুলিল্লাহ সব কিছু পারো। আমার কলেজে প্রায় 75% ছেলে মেয়ে পড়ালেখা কম পারে। তুমি যদি তাদের গাইড করতে তাহলে খুব ভালো হতো। সামনের মাসের 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। এখন যদি তারা এখানে পাস না করতে পারে তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে, বুঝতে পারছো? স্যার, আমি তো একটা ছোট্ট জায়গায় কাজ করি। আপনাকে আগেই বলেছি, এখন যদি স্যার আমি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমার খাবার খরচ, লেখাপড়া খরচ চলবে কিভাবে? তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি আগামী 1 মাস তাদের ভালোভাবে পড়াবে। প্রতিজনের থেকে আমি 2000 টাকা করে তোমাকে নিয়ে দিব। তুমি 1 মাস ওই কাজটা ছেড়ে দাও। তোমাকেও তো ভালোভাবে পড়তে হবে, কারণ সামনের মাসে পরীক্ষা। এই পরীক্ষাটি দেওয়া শেষ হলেই এরপরে 4 মাস পর আবার পরীক্ষা। এই 2টা পরীক্ষা দিলেই তোমরা ক্রাইম ইনভেস্টিগেশন অফিসারের চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি আমার বসের সাথে কথা বলে দেখি, উনি যদি রাজি হয় তাহলে আমি সবাইকে পড়াতে পারবো। এই বলে সাগর চলে আসলো অফিসে। এসে দেখে তার বস বসে আছে। আকাশ অফিস রুমে প্রবেশ করে তার বসকে বলতে লাগলো, স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আকাশ, বলো কি বলবে। স্যার, প্রিন্সিপাল স্যার আমাকে বলতেছে যে কলেজের 75% ছেলে মেয়ে নাকি পড়ালেখা কম পারে। এখন আমাকে অনেক জোরাজোরি করতেছে তার ছাত্রদের পড়ানোর জন্য। সামনের মাসে তো পরীক্ষা, এটার জন্য আমি এখন চাচ্ছিলাম কি 2 মাস এই চাকরিটা না করার জন্য। যেহেতু কলেজের প্রিন্সিপাল স্যার বলেছে আর আমার মেয়েও এই কলেজে পড়ালেখা করে, সো আমাকেও বুঝতে হবে। আর এই নাও এই মাসের বেতন, আর নাবিলাকে পড়িয়েছিলে ওইটারও বেতন, আর তাদের বান্ধবীদেরও বেতন দিয়ে দেব। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। আজকের দিনটা করে যাও, কারণ এখন যদি তুমি চলে যাও তোমার কাজটা কে করবে বলো? ঠিক আছে স্যার, আজকের দিনটা আমি করে যাইতেছি। এই বলে আকাশ তার কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর আকাশ বসে রইল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নাবিলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নাবিলা বলতে লাগলো, স্যার, আপনি নাকি কলেজের সবাইকে পড়াবেন? হ্যাঁ, কলেজের সবাইকে পড়াবো। তোমরা চাইলে ওইখানে পড়তে পারো নাকি আলাদাভাবে পড়বে? আলাদাভাবে পড়ার কি আছে? পড়া তো একই জিনিস, সবাই না হয় একসাথে পড়বো। ঠিক আছে, তাহলে কাল কলেজে চলে যাইও। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সময় নির্ধারণ করে ফেলবো। ঠিক আছে স্যার, এখন তাহলে রাখলাম। এই বলে নাবিলা ফোনটা কেটে দিল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আকাশ ভালো একটা শার্ট আর প্যান্ট পরে চলে আসলো কলেজে। প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। এমন সময় প্রিন্সিপাল স্যার বলে উঠল, ভিতরে আসো আকাশ। স্যার, কালকে যে আপনি বলেছিলেন সবাইকে পড়ানোর জন্য, আপনি একটা টাইম নির্ধারণ করে দেন যাতে আমি সবাইকে ওই সময় পড়াতে পারি।
আচ্ছা, তুমি আমার সাথে আসো, সবার সাথে কথা বলে নিই। এরপর আমি টাইম নির্ধারণ করে দিতেছি। যেহেতু এখানে প্রায় 200 থেকে 250 জন ছাত্রছাত্রী আছে, ব্যাচ 10 থেকে 15টা করতে হবে। আচ্ছা স্যার, ওইটা না হয় পরে দেখা যাবে। আপনি এক কাজ করেন, আগে সবার সাথে কথা বলে নেন। চলেন এখন ক্লাসরুমে যাওয়া যাক। প্রিন্সিপাল স্যার আর আকাশ চলে আসলো ক্লাসরুমে। প্রিন্সিপাল স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার সবাইকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, সামনের মাসে 10 তারিখে তোমাদের পরীক্ষা। তোমরা তো পড়ালেখা ভালোভাবেই করতেছো না। এর নাম হচ্ছে আকাশ, সে তোমাদের আজ থেকে পড়াবে। তোমরা এক একজন 2000 টাকা করে তাকে দিবে প্রতি মাসে। সে তোমাদের ভালোভাবে পড়াবে। স্যার, আমার 2000 টাকা লাগবে না, আমার 1000 টাকা হলেই হবে। আপনারা সবাই প্রত্যেকজন আমাকে 1000 টাকা করে দিলেই তো হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে মোট কয়জন পড়বেন আমাকে একটু জানান। সবাই হাত তুলো। আকাশ সবার নাম একটা খাতায় নোট করে নিল। নোট করা শেষ হতেই আকাশ চলে আসলো কলেজ মাঠে। শিমুল গাছের নিচে বসে আছে আকাশ। এমন সময় নাবিলা তার বান্ধবীদের নিয়ে চলে আসলো আকাশের কাছে। তাদের দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার আপনারা এখানে? আপনাকে দেখতে আসলাম। সবার নাম তো নিয়ে এসেছেন, এতজনকে পড়াতে পারবেন? ইনশাল্লাহ পড়াতে পারবো, তবে আমার জন্য একটু কষ্ট হবে। আপনারা এখানে একটু বসেন, আমি নামগুলো সিলেক্ট করে নিই। এদিকে আকাশ এক একটা ব্যাচে 20 থেকে 30 জন করে রাখলো। আকাশ সবার একটা বোর্ডের মধ্যে ছোট্ট একটা খাতায় লাইন বাই লাইন সকল কিছু লিখে ফেললো, যাতে তারা বুঝতে পারে। পরের দিন থেকে আকাশে প্রাইভেট পড়ানো শুরু হয়ে গেল। প্রথম কয়েকদিন বেশ খারাপ লাগছিল আকাশের, কিন্তু পরে সব ঠিক হয়ে গেছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1 মাস। আজকে 10 তারিখ, সবার পরীক্ষা শুরু হয়ে গেছে। বিভিন্ন কলেজে বিভিন্ন সেন্টারে তাদের সিট নাম্বার পড়েছে। আকাশ বসে আছে হলরুমে। বেশ কিছুক্ষণ পর স্যার এসে সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে দিল। আকাশ প্রশ্নটা হাতে নিয়ে ভালোভাবে দেখতে লাগলো। সব কিছু দেখা শেষ হতেই আকাশ মুচকে একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, যা যা পড়েছিলাম সব এসেছে। আকাশ পরীক্ষা দিয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর সকল ছাত্রছাত্রী এসে আকাশকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমাদের এই 1 মাস না পড়াতেন তাহলে আমরা হয়তো পরীক্ষায় পাশ করতে পারতাম না। আপনি এই 1 মাস যা যা করেছেন সকল কিছু পরীক্ষা এসেছে, আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে এসেছি। সব কিছু তো দিয়ে এসেছো, এখন তাহলে বাসায় চলে যাও। আবার তো 2 দিন বন্ধ, এই 2 দিন ভালোভাবে পড়তে হবে। তোমরা এক কাজ করো, যেহেতু আজকে পড়াতে পারি নাই, তোমরা সবাই একসাথে চলে আইসো, সবাইকে পড়াও একসাথে। সবাই চলে গেল যার যার বাসায়। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো। সন্ধ্যা 6টা, সবাই বসে আছে ক্লাসরুমে। এমন সময় আকাশ ঢুকলো ক্লাসরুমে। সবাইকে একসাথে পড়াতে লাগলো আর আকাশও নিজে পড়তে লাগলো। রাত 10টা অবধি পড়া শেষ করে সবাই যার যার বাসায় চলে গেল। আর ঢাকা শহরে রাত 10টা মানে এটা তাদের কাছে কোনো কিছুই না। পরের দিন সকালে সবাই আগের মতন ব্যাচ করে চলে আসলো। দেখতে দেখতে সকলের পরীক্ষা শেষ হয়ে গেল। কলেজ ছুটি দিয়েছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। রাতে বিছানায় শুয়ে আছে আকাশ। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশের আব্বু বলতে লাগলো, বাবা কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে কথা বললাম। এই তো আব্বু, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। বাবা তুই কোথায় আছিস? গ্রামে চলে আয়, ওকে ছাড়া ভাল লাগে না। 1 বছর হয়ে গেছে তোকে দেখি না আমরা। আব্বু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো গ্রামে। এরপর ওই জমিদারের বিচার করব। ঠিক আছে বাবা, এই নে তোর মায়ের সাথে কথা বল। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আম্মু, এটা তো বিকাশ করা সিম, তাই না? আমি এই সিমে তোমাদের টাকা পাঠাচ্ছি। কালকে সকালে তোমরা টাকাগুলো উঠিয়ে ভালো কিছু খাবে, আমার জন্য দোয়া করবে, যাতে আমি আমার স্বপ্নটা পূর্ণ করতে পারি। আকাশ তার আম্মু আব্বুর সাথে কথা বলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। আজকে সবাই কলেজ এসেছে, কারণ সবাইকে রেজাল্ট দেওয়া হবে। সবাই দাঁড়িয়ে আছে। কলেজটা খুব ভালোভাবে সাজানো হয়েছে। প্রিন্সিপাল স্যার স্টেজে উঠে বলতে লাগলো, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেক খুশি বলতে এক কথায় আনন্দে মরে যেতে ইচ্ছে করতেছে।
দীর্ঘ 15 বছর পর আজকে আমাদের এই কলেজের সকল পরীক্ষার্থী সকল সাবজেক্টে A+ পেয়েছে। এটার একমাত্র মূল কারণ হচ্ছে আকাশ। সে যদি এই 1 মাস না পড়াতো তাদের সকলেই ফেল করত। আকাশ, তোমাকে স্টেজে আসার অনুরোধ করতেছি, তুমি মাইক দিয়ে কিছু বলো। আকাশ চলে গেল স্টেজে, হাতে মাইক নিয়ে আকাশ বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, আপনাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়টা দিয়ে নিতেছি। আমি এই সাধারণ একজন গরিব ঘরের সন্তান। অনেক দূর থেকে আমি এই ঢাকা শহরে এসেছি। আমি যখন গ্রামে ছিলাম তখন আমার আব্বু আম্মু কাজ করত জমিদার বাড়িতে। জমিদারের একটা মেয়ে ছিল, তার সাথে আমি লেখাপড়া করতাম। বলতে গেলে সে ছোটোবেলা থেকে আমরা দুজন খেলার সাথেই ছিলাম। কিন্তু একদিন হঠাৎ আমরা একসাথে খেলাধুলা করছিলাম, তখন সে চিৎকার করে ওঠে। এরপর তার আব্বু আম্মু আসে, তার নাকি সোনার আংটি চুরি করেছি আমি। এটার দায়ে আমাকে অনেক মারধর করে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে। এরপর আমি এই ঢাকা শহরে আসি, খুব কষ্ট করে কাজ করে এই পর্যন্ত এসেছি। এই কলেজে ভর্তি হওয়ার পর একমাত্র প্রিন্সিপাল স্যার আমাকে অনেক সাহায্য করেছে। আমার বেতনের টাকা এবং অন্যান্য সকল কিছু মাফ করে দিয়েছে। উনি যদি না থাকতো তাহলে আমি এতদূর আসতে পারতাম না। ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে এবং ম্যাডামদেরকে। সকলের রেজাল্ট পেয়ে আকাশকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। পরের দিন থেকে আবারও শুরু হয়ে গেল কলেজে আসা। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি মাস। এই 4 মাসে আকাশ সবাইকে পড়িয়েছে। আজকে তাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলে সবাই ক্রাইম ইনভেস্টিগেশন অফিসারের চাকরিতে জয়েন করতে পারবে। সকলে পরীক্ষা শেষ হয়ে গেল। আকাশ বসে আছে প্রিন্সিপাল স্যারের কেবিনে। এমন সময় প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, সবাই তো A+ পাবে, এবার সবাই পাইলে তো তুমি বড় অফিসার হতে পারবে না। স্যার, এবার প্রশ্নটা একটু কঠিন এসেছে, তবে আমি ভালো দিয়েছি। কে কতটুকু ভালো দিয়েছে এটা বলতে পারি না, তবে দোয়া করি সবাই ভালো দেখ। এখন রেজাল্টের অপেক্ষায় আছি। রেজাল্ট হাতে আসলেই চাকরিতে জয়েন করার জন্য আবেদন করব। তুমি এক কাজ করো, তুমি আগে থেকেই একটা আবেদন করে রাখো, কারণ রেজাল্ট শিট আসলে এরপর ওই রেজাল্ট শিট নিয়ে যেতে হবে তোমাদেরকে। আগে থেকে আবেদন করে রাখলে যদি রেজাল্ট ভালো আসে তাহলে ভালো একটা চাকরি পাবে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতে চান তাহলে আমি আগে থেকেই আবেদন করে রাখি। আপনি একটু আপনার কম্পিউটারটা দিয়ে আবেদন করে দেন। আমার কাছে তো তোমার সকল কাগজপত্র আছে, আমি দেখে দেখে আবেদন করে দিতেছি। আর এই টাকাটা রাখো, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম, অন্য কিছু তো আর দিতে পারবো না, এটাই রাখো। আকাশ টাকাগুলো রেখে দিল। এদিকে প্রিন্সিপাল স্যার আকাশকে একটা আবেদন করে দিল। আবেদন করা শেষ হতেই আকাশ চলে গেল তার বাসায়। দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। আজকে রেজাল্ট দেবে, সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। প্রিন্সিপাল স্যার রেজাল্ট ঘোষণা করতে লাগলো। আমাদের কলেজের সর্বপ্রথম হয়েছে আকাশ চৌধুরী। আকাশ সবগুলো সাবজেক্টে A+ পেয়েছে এবং বাকি যারা আছে তারা একটাতে 2টাতে A+ পেয়েছে। আকাশ, এই নাও তোমার রেজাল্ট শিট, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তোমার জন্য অপেক্ষা করতেছে তারা। আকাশ প্রিন্সিপাল স্যারকে সালাম করে চলে আসলো ক্রাইম ইনভেস্টিগেশন অফিসে। আকাশ তার রেজাল্ট শিট দেখাতেই একজন অফিসার বলতে লাগলো, তুমি নাকি কলেজের সকল ছাত্রছাত্রীকে পড়িয়েছো এবং তাদেরকে খুব ভালো একটা নাম্বার এনে দিয়েছো। জি স্যার, আমি তো শুধু পড়িয়েছি, তবে নাম্বার তো আমি এনে দিই নাই। আল্লাহ কার মাথায় কতটুকু ব্রেন রেখেছে এটা কেউ জানে না। আমি একটা আবেদন করেছিলাম আপনাদের কাছে, ওই আবেদনটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। আমার কাছে মেসেজ এসেছে। হ্যাঁ, তুমি আবেদন করেছিলে, ওই এক্সপেক্ট করা হয়েছে। আমরাই তোমাকে মেসেজ পাঠিয়েছি। তুমি এক কাজ করো, এই ফর্মটা পূরণ করে ওই রুমের ভিতরে চলে যাও। ওইখানে তোমার ট্রেনিং দেওয়া হবে। 6 মাস ট্রেনিং দেওয়ার পর তোমাকে বের করবে ওইখান থেকে। তুমি যেহেতু সর্বপ্রথম আবেদন করেছো এবং ভালো রেজাল্ট নিয়ে এসেছো, তোমাকে ক্রাইম ইনভেস্টিগেশন হেড অফিসার বানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। আকাশ ধন্যবাদ দিয়ে ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একজন লোক এসে আকাশকে ট্রেনিং দিতে লাগলো। প্রায় 4 ঘন্টা ট্রেনিং দেওয়ার পর আকাশ হাঁপিয়ে গেল। ট্রেনিংগুলো অনেক কঠিন। ট্রেনিং দিতে পারবে নাকি দিতে পারবে না জানিয়ে দাও, না দিতে পারলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। স্যার, আমি তো আজকেই মাত্র ঢুকলাম। প্রথম তো এমন হবে, আপনারা ভালো করেই জানেন। আপনাদের তো প্রথম এরকম হয়েছিল।
হ্যাঁ, প্রথম প্রথম সবার এরকম হয়, এটা আমি ভালো করে জানি। আগামী 1 সপ্তাহের ভেতরে তুমি যদি পারফেক্টভাবে তৈরি হতে পারো তাহলে তোমাকে একটা চান্স দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে সকল ট্রেনিং দিয়ে ফেলব এবং আশা করি পারবো। এদিকে আকাশ ট্রেনিং করতে থাকুক। চলুন আমরা দেখে আসি জমিদারের মেয়ের মিথিলার কি অবস্থা। মিথিলা বসে আছে তার বাবার পাশে। এমন সময় মিথিলা বলতে লাগলো, আপু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে এতদিন কোনো কিছু বলি নাই, কিন্তু আজকে সাহস করে বলে ফেলতেছি। আকাশ আংটিটা চুরি করে নাই, আংটিটা আমার রুমে ছিল। আমি ভাবছিলাম আংটিটা হয়তো আমার হাত থেকে সাগর খুলে নিয়ে গেছে। মানে তুই এসব কি বলতেছিস? 1 বছর পরে এসে তুই আমাকে এসব বলতেছিস কেন? সরি আপু, আমি আগেই বলতে চাইছিলাম কিন্তু ভয়ে বলতে পারি নাই। আপনি আকাশের আব্বুর কাছে মাপ চেয়ে নিন, আর আকাশের সাথে যদি তার আব্বু আম্মুর যোগাযোগ হয় তাহলে আকাশকে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এটা কখনোই সম্ভব না, কারণ আমি একজন জমিদার হয়ে তাদের কাছে মাপ চাইব কখনোই না। আর তুই চুপচাপ থাকবি, কাউকে কোনো কিছু বলবি না। যেহেতু আংটিটা পেয়ে গেছিস, সো ভালো হয়েছে, এখন রুমে যা তুই। মিথিলা চলে গেল রুমে। এদিকে আকাশ ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু হাল ছাড়ছে না। একটু পর পর রেস্ট করে ট্রেনিং করতে লাগলো। বেশ কিছুক্ষণ ট্রেনিং করার পর আকাশ বিশ্রামের জন্য বসে আছে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, এইভাবে যদি বসে থাকো তাহলে তোমার আর ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার হওয়ার দরকার নেই। রানিং ট্রেনিং করতে হবে, একটুও বসে থাকতে পারবে না। বাইরে আরও অনেক লোক এসেছে, তুমি এখানে ট্রেনিং দিতে থাকো, আমি বাইরের দিক সামলাচ্ছি। আকাশ ট্রেনিং করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কয়েকজন ছেলে মেয়ে আসলো সেই রুমে। আকাশকে দেখে তারা বলতে লাগলো, আরে স্যার, আপনি এখানে? আমার তো ভেবেছিলাম আপনি আরও পরে ভর্তি হবেন। আমি আরও পরে ভর্তি হয়ে কি করব? এখন ভর্তি হয়ে গেছি কারণ আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। ও আচ্ছা। আকাশ এবং বাকি সবাই ট্রেনিং করতে লাগলো। ট্রেনিং করতে করতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, তোমাদেরকে 4 ঘন্টা ঘুমানোর সময় দেওয়া হয়েছে। 4 ঘন্টা পর ঘুম থেকে উঠে আবারও ট্রেনিং করতে থাকবে। ঠিক আছে স্যার, আমরা 4 ঘন্টা পর উঠে আবারও ট্রেনিং করব। আমাদের আর কি করতে হবে বলে যান, আমরা দেখে এরপর ঘুমাচ্ছি। তোমাদের আর কোনো কিছুই করতে হবে না। তোমাদের যে ট্রেনিংগুলো দেওয়ানো হবে শুধু সেগুলো দেখবে আর করবে, অন্য কিছু করার দরকার নেই। ঠিক আছে স্যার। অফিসার চলে গেল। এদিকে আকাশ এবং বাকি সবাই ঘুমের দেশে বাড়ি দিল। 4 ঘন্টা পর আকাশের ফোনের অ্যালার্ম বেজে উঠল। আকাশ ঘুম থেকে উঠে সবাইকে উঠালো আর বলতে লাগলো, সবাই উঠে ট্রেনিং করো, 4 ঘন্টা হয়ে গেছে। আকাশের কথায় সবাই ঘুম থেকে উঠে গেল। বেশ কিছুক্ষণ পর ট্রেনিং করার পর অফিসার আসলো। সবাইকে ট্রেনিং করতে দেখে আবারও চলে গেল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করলো সবাই। স্যার, আমাদের কি পুরো 6 মাস ট্রেনিং করতে হবে নাকি এর কম করতে হবে? তোমাদেরকে 3 মাস পর একটা পরীক্ষা নেওয়া হবে। যদি ওই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমাদেরকে আর ট্রেনিং দেওয়ানো হবে না। লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায়। ও আচ্ছা। আকাশ ট্রেনিং করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। এই 1 মাসে আকাশ অনেক পরিশ্রম করেছে। তার শরীরে এমন গঠন এসেছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আকাশের এত পরিবর্তন দেখে অফিসার বলতে লাগলো, বা আকাশ, তোমার তো অনেক পরিবর্তন হয়েছে। দোয়া করি যাতে আরও পরিবর্তন হয় তোমার। জি স্যার, আমার জন্য দোয়া করবেন, তাহলেই হবে। আকাশ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ চলে গেল আবার ট্রেনিং করার জন্য। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। মোট 3 মাস হয়েছে। এই 3 মাসে অক্লান্ত পরিশ্রম করে আকাশ নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে কেউ দেখলে ভয় পাবে। আকাশ দাঁড়িয়ে আছে সবার সামনে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, আকাশ, আজকে কিন্তু ট্রেনিং দেওয়ানো হবে। সকল ট্রেনিং ভালোভাবে দেবে আশা করি। সামান্য একটু ভুল পাইলে তার কিন্তু আরও 3 মাস ট্রেনিং দেওয়া লাগবে। সো একটু সাবধানে ট্রেনিংগুলো করবে। ঠিক আছে স্যার, আমি সাবধানে ট্রেনিংগুলো করব। আমার জন্য দোয়া করবেন একটু। বেশ কিছুক্ষণ পর ক্রাইম ইনভেস্টিগেশন বড় অফিসার
আখতারুজ্জামান আসলো। সবাই চেয়ারে বসে আছে। এদিকে সবাই রেডি হতে লাগলো ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ট্রেনিং দেওয়ার পর আখতারুজ্জামান বলতে লাগলো, জসিম, ওই ছেলেটার নাম কি? ওই ছেলেটাকে ডেকে আনো। সবার চাইতে ভালো ট্রেনিং করছে ওই ছেলেটা। স্যার আপনি বসেন, আমি ডেকে আনতেছি এক্ষুনি। এই বলে জসিম চলে গেল ওইখান থেকে আকাশকে ডেকে আনার জন্য। বেশ কিছুক্ষণ পর আকাশকে ডেকে নিয়ে আসলো। এদিকে আকাশ বসে আছে আখতারুজ্জামানের সাথে। এমন সময় আখতারুজ্জামান বলতে লাগলো, আকাশ, তোমার ট্রেনিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাকি সবার ট্রেনিংগুলো আমার কাছে ভালো লেগেছে। সবাই এইদিকে আসো, সবার সাথে কথা বলবো। সবাই চলে আসলো আখতারুজ্জামানের কাছে। বেশ কিছুক্ষণ আখতারুজ্জামান বসে থেকে বলতে লাগলো, তোমাদের সবার ট্রেনিং ভালো লেগেছে আমার কাছে। তোমাদেরকে আর 2টা দিন ট্রেনিং দেওয়া হবে। এরপর তোমাদেরকে লাইসেন্স প্রাপ্ত পিস্তল দেওয়া হবে এবং তোমাদেরকে একটা মিশনে পাঠানো হবে বাবুইনগর এলাকাতে। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না, কিছু মনে করব না, বলো কি বলবে। স্যার বাবুইনগর এলাকাতে কিসের ইনভেস্টিগেশন করবেন? ওই এলাকাতে একটা জমিদার বাড়ি আছে। ওই জমিদার বাড়িতে অনেক জিনিসপত্র রয়েছে। যে জিনিসপত্রগুলো জমিদার নিজের কাছে লুকিয়ে রেখেছে, ওইগুলো সরকারের। সকল বায়োডাটা জানার পর সরকার থেকে আমি আদেশ নিয়ে এসেছি। এই দেখো কাগজপত্র, ওনাদের বাসার সার্চ করার জন্য। স্যার আমি তো ওই এলাকার ছেলে, আগে তো কখনো দেখি নাই এমন কিছু। আপনি যেহেতু আদেশ নিয়ে এসেছেন সেহেতু আমাদেরকে কাজ করে যেতে হবে। হ্যাঁ আকাশ, 2 দিন পর তোমাদেরকে পাঠানো হবে ওই এলাকায়। তোমরা সকল কিছু দেখে এরপর ভালোভাবে ইনভেস্টিগেশন করে যদি কিছু না পাও আমাকে জানাবে। ঠিক আছে স্যার, জানাবো। আকাশ চলে গেল তার কেবিনে, কারণ আকাশের এখনও ট্রেনিং করতে হবে না। শুধু তার লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটা বের হলেই সে একজন ইনভেস্টিগেশন অফিসার হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় একজন অফিসার এসে বলতে লাগলো, আকাশ, তোমাকে বড় স্যার ডাকছে, বলছে এখনই যাওয়ার জন্য। ঠিক আছে স্যার, আমি যাইতেছি এখনই। বড় স্যার কোন রুমে আছে? একদম প্রথম কেবিনে আছে। বড় স্যার গিয়ে কাট। আকাশ চলে গেল বড় স্যারের কেবিনে। বাইরে দাঁড়িয়ে আকাশ বলতে লাগলো, স্যার ভিতরে আসতে পারি? আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ আকাশ, আমি তোমাকে ডেকেছি। এখানে তোমার 2টা হাত রাখো। তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, কারণ তোমাকে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দেওয়া হবে। ওই পিস্তলটাতে তোমার হাতের আঙুলের ছাপ থাকবে। আর প্রয়োজন ছাড়া কোথাও ওই পিস্তলের বুলেটের ক্ষতি করতে পারবে না। যদি একটা বুলেট তুমি অযথা নষ্ট করো তাহলে তোমাকে জবাবদিহি করতে হবে উপর মহলে। এতে তোমার চাকরিটাও চলে যেতে পারে। স্যার আপনি চিন্তা করবেন না, আমি প্রয়োজন ছাড়া কোনো বুলেট ব্যবহার করব না। আকাশ তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে গেল তার রুমে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। 2 দিন পর আবারও বাকি সবার ট্রেনিং নেওয়া হলো। যাদের যাদের ট্রেনিং ভালো লেগেছে তারাই সিলেক্ট হতে পেরেছে। 10 জনকে তাদের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে দিল এবং মিশনের জন্য পাঠিয়ে দেওয়া হলো বাবুইনগর। আজকে প্রায় 2 বছর পর আকাশ তার এলাকায় যাচ্ছে। তাকে দেখে মানুষ কি বলবে এইসব ভাবছে। এমন সময় সাথী বলে উঠল, স্যার আমি ভাবতেছি আপনি আজকে প্রায় 2 বছর পর আপনি আপনার এলাকায় যাচ্ছেন। কোথায় আনন্দ থাকবে, আর আপনি মাথা নিচু করে কী সব আজবাজে চিন্তা ভাবনা করছেন। সাথী তুমি তো জানো আমার সাথে কি ঘটে গেছে। ওইসব ভাবতেছিলাম মাথা নিচু করে, তবে এখন আর ওইসব ভেবেচিন্তে কি হবে, যা হবার হয়ে গেছে। এখন তো আমার কাছে টাকা আছে এবং সম্মানও আছে, আমি চাইলে যা খুশি তাই করতে পারবো। হ্যাঁ স্যার, এটাই টাকা পয়সা থাকলে আপনার মর্ম আছে, আর টাকা পয়সা না থাকলে রাস্তার কুকুরও এসে দেখে না। আপনাকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছে। এটা শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তবে এখন আমরা বন্ধু হয়ে গিয়েছি, সবার মনের কথা সবার সাথে শেয়ার করতেই পারে। হ্যাঁ সাথী, যারা বন্ধু বান্ধব আছে তারা তাদের মনের কথা শেয়ার করতে পারে। নয়ন, আমাদের এইখান থেকে যাইতে হবে। আর কতক্ষণ লাগবে তোমার? স্যার লোকেশন তো দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 47 মিনিট সময় লাগবে। যদি জ্যাম না থাকে তাহলে আমরা 1 ঘন্টার মধ্যে চলে যেতে পারবো। হ্যাঁ ভালোভাবেই গাড়ি চালাও, আশেপাশে দেখে শুনে। নয়ন ভালোভাবেই গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর সবাই চলে আসলো আকাশদের গ্রামে। এত বড় গাড়ি গ্রামের ভেতরে ঢুকছে, সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে গাড়ির দিকে।
গাড়িটা আকাশদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আকাশ গাড়ি থেকে নেমে চলে গেল তাদের বাড়িতে। দরজায় ঠকঠক করে আওয়াজ করতেই দরজা খুললো আকাশের আব্বু। বেশ কিছুক্ষণ পর আকাশের আব্বু বলতে লাগলো, কই গো আকাশের মা, দেখে যাও, আমাদের ছেলে ফিরে এসেছে। বাবা ঘরে আয়, আজকে 2 বছর পর তুই আমাদের কাছে ফিরে এসেছিস। আমার যে কত খুশি লাগতেছে তোকে দেখে, বলে বোঝাতে পারবো না। আকাশকে দেখে আকাশের আম্মু জড়িয়ে ধরলো আকাশকে। বেশ কিছুক্ষণ পর আকাশ বাকি সবাইকে ঘরের ভেতর নিয়ে আসলো। আকাশ তার পকেট থেকে কিছু টাকা বের করে তার আব্বুর হাতে দিয়ে বলতে লাগলো, আব্বু, বাজার থেকে ভালো মাছ আর মাংস নিয়ে আসো। এইখানে সবাই হচ্ছে তোমার ছেলে মেয়ে। আজ থেকে আমরা এই গ্রামে এক মাস থাকবো। ঠিক আছে বাবা, তুই বস, আমি ভালো ভালো মাছ মাংস আরও ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসি। আকাশের আব্বু চলে গেল। এদিকে আকাশ সবাইকে তার রুমের ভেতরে নিয়ে বসালো। জানালাটা খুলে দিতেই বাতাস আসতে লাগলো। এটা দেখে সাথী বলতে লাগলো, অনেক সুন্দর বাতাস তো ঢাকা শহরে, এরকম বাতাস পাওয়া যায় না। গ্রামের মুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর লাগছে আমার কাছে। হ্যাঁ, গ্রামের মাটির গন্ধ, আশেপাশে পরিবেশের গন্ধ, বলতে গেলে এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ। খাওয়া দাওয়া করে এরপর তোদেরকে নিয়ে ঘুরতে যাব। এই পুরো এলাকাটা ঘুরিয়ে আনবো। কাজ না হয় কাল থেকে শুরু করব, কি বলিস তোরা? আজকে আর কাজ শুরু করতে হবে না, কাল থেকে কাজ শুরু করা যাবে। বড় স্যার কিছুই বলবে না। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বুর সবার জন্য মাছ মাংস পোলাও চাল আরও অনেক কিছু নিয়ে আসবে। এদিকে আকাশের আম্মু রান্না বসিয়ে দিয়েছে। সাগরের আম্মুর সাথে সাথী এবং নাদিয়া হেল্প করতে লাগলো রান্নার কাজে। ওইদিকে মিথিলা বসে আছে নারিকেলের গাছের নিচে। এমন সময় মিথিলার বান্ধবী আসলে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিথিলা, তোর আশিক তো চলে এসেছে, দেখা করবি নাকি? আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়েছে বলতে গেলে, এক কথায় তো ক্রাশ। আমি তো প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছি। তুই কার কথা বলছিস? আকাশের কথা? হ্যাঁ, আকাশের কথাই বলতেছি। আকাশ এসেছে একটু আগে, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, পরে আকাশের আম্মু বলেছে। চল তো আমার সাথে আকাশকে এক পলক দেখে আসি। 2 বছর ধরে আকাশকে দেখি না। সামান্য একটা চুরির অপবাদে আমি তাকে এই গ্রাম ছাড়া করেছি। তার কাছে তো মাপ চাইতে হবে আমার। আকাশ হয়তো কোনোদিন মাপ করবে না তোকে, কারণ আকাশের স্বভাব তুই ভালো করেই জানিস। সে একবার যেই বাড়ি থেকে বের হয়ে আসে, ওই বাড়িতে আর যায় না। মিথিলা আর মিথিলার বান্ধবী চলে আসলো আকাশদের বাড়িতে। এসে দেখে আকাশের আম্মু সাথে আরও 2টা মেয়ে রান্না করছে। আকাশের আম্মু মিথিলাকে দেখে বলতে লাগলো, মিথিলা মা, এইখানে বস। আকাশ একটু তার বন্ধুদের নিয়ে বাইরে গেছে ঘোরাঘুরি করার জন্য। না আন্টি, আসবো না। আকাশকে একটু দেখতে এসেছিলাম, সে তো আমাকে ভুলেই গেছে। এখন চলে যাই, আবার না হয় আসবো বিকেলের দিকে। মিথিলা চলে যেতে সাথী আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, এটাই সেই মেয়ে যে কিনা আকাশের মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ, এটাই সেই মেয়ে। তবে কিছুদিন আগে আমাদের কাছে মাপ চেয়ে সে নাকি তার আংটিটা খুঁজে পেয়েছে আলমারি থেকে। আংটিটা খুঁজে পাওয়ার সাথে সাথেই আমাদের কাছে এসে মাপ চেয়ে গেছে। ও আচ্ছা, তো আকাশ তো এই মেয়েকে মাপ করবে না? এই মেয়ে যা করেছে, এই মেয়ের মাপ হয়ে যাওয়ার যোগ্যই না। সাথে আকাশের আম্মুর সাথে কথা বলতে লাগলো। এদিকে আকাশ ঘুরে ঘুরে দেখাচ্ছে তাদের গ্রামটা। বেশ কিছুক্ষণ দেখানোর পর আকাশ সবাইকে নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিল। বিকাল 3টা, আকাশ আবারও সবাইকে নিয়ে বের হয়ে গেল গ্রাম দেখার উদ্দেশ্যে। সর্বপ্রথম তারা নদীর পাড়ে চলে আসলো। এসে দেখে নদীর পাড়ে রিসর্ট বসিয়েছে। আকাশ রিসর্টের ভেতর ঢুকে বলতে লাগলো, এই রিসর্টটা কে বসিয়েছে? এই রিসোর্টটায় জমিদার মশাই বসে আছে। আজকে প্রায় 1 বছর ধরে অনেক লোক আসা যাওয়া করে এই রিসোর্টে। প্রতি ঘন্টায় একজনের কাছ থেকে সর্বোচ্চ 2000 টাকা করে নেয়। ও আচ্ছা, কাল থেকে জমিদারের সকল কিছু শুরু হবে আমার হাত দিয়ে নষ্ট করা। এই বলে আকাশ ওইখান থেকে বাকি সবাইদের নিয়ে চলে আসলো অন্যদিকে। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে সবাই।
এদিকে মিথিলা চলে আসলো আকাশদের বাড়ির পেছনের দিকটাতে। জানালা খোলা আছে দেখে মিথিলা তার হাতের লাইট ভেতরে টিপ দিতেই আকাশের চোখে গিয়ে পড়লো। আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলতে লাগলো, এই কে রে জানালার পাশে? দাঁড়া, আমি আসতেছি। এটা বলেই আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে, কিন্তু কাউকেই খুঁজে পেল না। এদিকে মিথিলা এক দৌড়ে চলে গেল তাদের বাড়িতে। বিছানায় বসে বসে হাঁপাচ্ছে আর বলছে, আজকে যদি আমাকে ধরে ফেলতো তাহলে কি যে হতো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন ঘুমাই, কালকে সকালে দেখা যাবে আকাশকে গিয়ে। এই বলে মিথিলা ঘুমিয়ে গেল। এদিকে আকাশ আবারও এসে শুয়ে পড়লো বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকাল 6টা, পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল সবার। ফ্রেশ হয়ে সকালে হালকা পাতলা নাস্তা করে রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো জমিদার বাড়িতে। আকাশদেরকে দেখে জমিদার মশাই বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এখানে কি করো? এই বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগে, অনুমতি নিয়েছ? জমিদার, আমাদের কোনো অনুমতি লাগে না। আমরা সবাই ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। এই দেখেন আমাদের আইডি কার্ড। উপর মহল থেকে আমাদের আদেশ করা হয়েছে আপনার বাড়ি সার্চ করার জন্য। আমি কোনোভাবেই আমার বাড়ি সার্চ করতে দেব না। আপনারা অনুমতি নিয়ে আসেন, এরপর আমার বাড়ি সার্চ করতে দিব। সকল কিছু নিয়ে এসেছি। এই দেখেন, আমাকে চিনতে পেরেছেন জমিদার মশাই? আমার দিকে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখেন তো। আকাশের কথায় জমিদার আকাশের মুখের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর জমিদার মশাই চিৎকার করে উঠল আর বলতে লাগলো, আকাশ, তুই এই গ্রামে কোন সাহসে ঢুকেছিস? তোকে না এই গ্রাম থেকে বের করে দিয়েছি। চলে যা এই গ্রাম থেকে, না হলে কিন্তু আমি এলাকার লোক ডাকতে বাধ্য হব। আরে জমিদার মশাই, এত উত্তেজিত হবেন না। কে এই গ্রামে থাকবে আর কে এই গ্রামে থাকবে না সেটা একটু পর জানা যাবে। ফোর্স, ভিতরে চলো। সকল জায়গা তন্ন করে খুঁজবে। আর জমিদার মশাই, আপনি বাইরে থাকেন। নয়ন, তুই জমিদার মশাইয়ের দিকে খেয়াল রাখবি যাতে ভিতরে না যায়। এই বলে আকাশ সবাইকে নিয়ে চলে গেল ভিতরে। আকাশ মিথিলার রুমটা খুঁজে একলা চলে গেল মিথিলার রুমে। গিয়ে দেখে মিথিলা এখনও ঘুমাচ্ছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, এই মেয়ের স্বভাব এখনও গেল না। বুকের মধ্যে সে ছোট্টবেলা থেকেই ওড়না দেয় না, এখনও সেম অবস্থা। আকাশ এদিকে খেয়াল না করে মিথিলার রুমে ড্রয়ারগুলো খুলতে লাগলো। সবগুলো ড্রয়ার খুলে ফেলার পর হঠাৎ মিথিলার ঘুম ভেঙে গেল। রুমের এই অবস্থা দেখে মিথিলা বলতে লাগলো, এই আপনি কে? অভদ্রের মতো একটা মেয়ের রুমে ঢুকে এভাবে কাপড় আওলা চাওলা করছেন? আপনার কি একটুও শরম লজ্জা নেই? মিথিলা কথায় আকাশ মিথিলার দিকে তাকাতেই মিথিলা অবাক হয়ে গেল। হাঁ করে তাকিয়ে আছে। মিথিলা কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মিথিলা বলতে লাগলো, আকাশ, আমার রুমে কি খোঁজাখুঁজি করতেছো? কি খোঁজাখুঁজি করতেছি এটা একটু পর জানতে পারবেন। আর এই ড্রয়ারগুলোর চাবি কার কাছে? এই ড্রয়ারগুলো খুলতে হবে। এই ড্রয়ারগুলোতে আব্বু কি যেন রেখেছে, চাবি তো ওনার কাছেই আছে। দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। আপনার নিয়ে আসতে হবে না, আপনি বাইরে গিয়ে আপনার আব্বুর পাশে দাঁড়িয়ে থাকেন, আমাদেরকে কাজ করতে দেন। এই বলে আকাশ চলে আসলো বাইরে। জমিদারকে উদ্দেশ্য করে আকাশ বলতে লাগলো, জমিদার মশাই, আপনার মেয়ের ঘরের ভিতরে 5 থেকে 6টা ড্রয়ার তালা দেওয়া। ওই চাবিগুলো কোথায়? আমাকে দেন চাবিগুলো। ওই চাবিগুলো তো কোথায় যেন হারিয়ে গেছে, বলতে পারি না। ঠিক আছে, যেহেতু চাবি হারিয়ে ফেলেছেন সো আমি ভেঙে ফেলি ওইগুলো। এই বলে আকাশ চলে গেল মিথিলার রুমে। তার পকেট থেকে একটা ছুরির মতো জিনিস বের করে ভেতরে 3 থেকে 4 বার ঘোরাতেই তালা খুলে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ ওই ড্রয়ারগুলোর ভেতর থেকে দলিলপত্র এবং সোনার পয়সা আরও অনেক কিছু নিয়ে চলে আসলো বাইরে। বাকি সবাইও সেম সকল কিছু নিয়ে আসলো। আকাশ তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, সব রুম চেক করা হয়ে গেছে। সব রুম তো চেক করলাম, কিন্তু একটা রুম আর ওপরের দিকটা চেক করা হয় নাই। ওপরে তো তালা দেওয়া, ওই ঘরের চাবি নাকি ওনার কাছে নাই। আরে চাবি নাই তো কি হয়েছে? এই নে, এটা দিয়ে তালাতে 4 থেকে 5 বার ঘোরাবি, এমনিতেই তালা ভেঙে খুলে যাবে। আর যদি না খুলে তাহলে বাড়ি মেরে তালা ভেঙে ফেল। আমাদের কাছে যেহেতু প্রমাণ আছে সো আমরা এগুলো দেখাতে পারবো। সাথী এবং আরও কয়েকজন চলে গেল ভেতরে। এদিকে গ্রামের সকল লোক চলে এসেছে জমিদার বাড়িতে। আকাশ দলিলগুলো দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দলিলগুলো দেখার পর আকাশ বলতে লাগলো, বাহ জমিদার মশাই বাহ, তাহলে এইভাবে আপনি জমিদার হয়েছেন?
আমি তো ভাবতেই পারছি না আপনারা যে এভাবে জমিদার পেয়েছেন। সকল গ্রামবাসী শুনেন, এই যে এখানে আপনারা জমির দলিলপত্র দেখতেছেন না, এই দলিলপত্রগুলো হচ্ছে আপনাদের। আপনারা এখানে সবাই একটু দাঁড়ান, আমি বড় স্যারের সাথে কথা বলে আসতেছি। বড় স্যার, দেখি কি বলে। এই বলে আকাশ একটু দূরে গিয়ে ফোন দিল আখতারুজ্জামানকে। বেশ কিছুক্ষণ পর আখতারুজ্জামান ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই আকাশ বলতে লাগলো, স্যার, এখানে আমরা জমিদার বাড়িতে ইনভেস্টিগেশন করতে এসেছিলাম। জমিদার বাড়ি থেকে আমরা অনেক জায়গা, দলিলপত্র এবং রাজমহল থেকে যে স্বর্ণগুলো চুরি হয়েছিল সেগুলো এখানে পাওয়া গেছে। জমিদারের কাছে যে দলিলগুলো আছে, এই দলিলগুলো হচ্ছে এখানকার সকল গ্রামবাসীদের। এইগুলো কি আমি তাদেরকে ফিরিয়ে দিব নাকি আপনি এসে ফিরিয়ে দিবেন? তুমি ফিরিয়ে দাও, আমার এখানে কাজ আছে, আমি যেতে পারবো না এখন। আর একটা কাজ করো, সাথীকে দিয়ে সকল সোনার জিনিসগুলো মিউজিয়ামে পাঠিয়ে দাও। আমি ফোন দিয়ে বলে দিতেছি তাদেরকে। স্যার, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে যেতে পারবো না। কালকে না হয় সাথী এবং আরও কয়েকজন চলে যাবে ঢাকায়। আমি কয়েকদিন এখানে থেকে এরপর ঢাকায় চলে যাব। ঠিক আছে, তুমি কয়েকদিন থেকে এরপর না হয় ঢাকায় চলে আসবে। কালকে কিন্তু ওদের পাঠিয়ে দিও, আমি বলে দিতেছি মিউজিয়ামের লোকদের। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে চলে আসলো সবার সামনে। একটা একটা করে দলিলপত্র দেখতেছে আর সবাইকে দিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ সবাইকে দলিলপত্র দিয়ে দেওয়ার পর আকাশ মিত্রের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার জমিদার মশাই, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যে আমার আব্বুর সকল জায়গা জমি নিজের নামে লিখে নিয়েছেন, এটার জন্য আপনাকে জেলে যেতে হবে। এই বাড়ি এবং আরও জায়গা জমি আপনি আমার আব্বুর কাছ থেকে নিয়েছেন। সত্যি সত্যি বলেন কীভাবে নিয়েছেন সবার সামনে, নাহলে কিন্তু আমি আপনাকে এই এলাকা থেকে বের করে দিতে বাধ্য হব। বলতেছি আমি কিভাবে সবার জায়গা জমি নিজের করে নিয়েছি। যারা যারা কাজ করতো তাদের সাথে আমি ভালো সম্পর্ক গড়ি প্রথমে, এরপর তাদের জায়গা জমির কাগজপত্র নিয়ে বলি এগুলো ভুয়া। এরপর আমি নকল জায়গা জমির কাগজপত্র বানিয়ে সবার কাছ থেকে আসল কাগজপত্রগুলো ছিঁড়ে নিই এবং তাদেরকে গাধার মতন খাটাতে থাকি। তোমার আব্বুর জায়গার সম্পত্তির অভাব নেই। তোমার আব্বু এই এলাকার জন্য ভালো মানুষ ছিল, কিন্তু ওনাকে আমি এমনভাবে খাটিয়েছি। বেশ ভালো করেছেন। আপনার তো ফাঁসিতে ঝোলার কথা, অবশ্যই ঝুলবেন, সময় আসুক। এরপর সরকার আপনাকে উচিত শিক্ষা দিবে। মিথিলা, তুমি তোমার আব্বুকে কিছু বলতে পারো, কারণ কালকে ওনাকে নিয়ে ঢাকায় চলে যাবে। আমাদের অফিসাররা হয়তো সারা জীবনের জন্য জেল খাটতে পারে, আবার 10 থেকে 15 বছরের জন্য জেল খাটতে পারে। আব্বু, আমি কখনো তোমার কাছে এটা আশা করি নাই। আমি ভাবছিলাম তুমি খুব ভালো মানুষ, জমিদার হয়েছো, সবাইকে টাকা পয়সা দিয়েছো, তোমার ডাকনাম অনেক ছড়িয়ে গেছিল, কিন্তু এর পেছনে যে এত কারণ রয়েছে আজকে আমি জানতে পারলাম। ছি আব্বু, ছি। আকাশ, তুমি শুধু একবার বলো, এই জমিদারকে আমরা এমন শাস্তি দিব আর কোনোদিন এক জায়গা থেকে উঠে বসতে পারবে না। আমাদের জায়গা সম্পত্তি নিয়ে সে আমাদের পাগলা কুকুরের মতো খাটিয়েছে আমাদেরকে, তার একটি শাস্তি হওয়া দরকার। আপনাদের শাস্তি দিতে হবে না, আমি উপর মহলে কথা বলেছি, ওনারা শাস্তি দিবে। আপনারা আপনাদের জায়গা সম্পত্তি পেয়ে গেছেন, খুশি হয়েছেন তো? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। তোমার জন্য দোয়া করি যাতে তুমি এইভাবে আরও গরিব মানুষের পাশে দাঁড়াতে পারো। আকাশ, তাহলে তুমি তোমার কাজ করো, আমরা এখন যাই। ঠিক আছে, আপনারা এখন যান। যদি আবারও আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনাদের খবর দিয়ে আনা হবে। আর জমিদার মশাই, আপনাকে আজকে রাতে এখানে থাকার জন্য জায়গা দেওয়া হলো। আবার রাতে কোথাও পালিয়ে যায়েন না, পালিয়ে গেলে কিন্তু আপনার শাস্তি আরও বেশি হবে। সো এখানে থাকবেন আশা করি। মিস মিথিলা, আপনি কি এখানে থাকবেন নাকি আমার সাথে যাবেন? আমি কোথায় যাব আকাশ তোমার সাথে? একমাত্র তোমার বাড়ি ছাড়া তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই আমার। আমার বাড়িতেই যাবে, চলো এখন আমার সাথে। এই তোমরাও চলো। আকাশ সবাইকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় মিথিলা এসে আকাশের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ, আমাকে মাফ করে দাও। আমি ওই দিন বুঝতে পারি নাই আমার আন্টি যে ঘরের ভিতর রাখা ছিল। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমার 2টা পায়ে পড়তেছি। আরে কি করতেছো এসব? পা ছাড়ো,
আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কারণ আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। এখন ঘরে যাও। আকাশের কথা শুনে মিথিলা চলে গেল ঘরে। এদিকে সবাই বসে আছে। এমন সময় সাথী বলে উঠল, আমি তোর মধ্যে অন্যরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। তুই কি মিথিলাকে পছন্দ করিস? কারণ তোর চোখের ভাষায় বোঝা যাচ্ছে তুই মিথিলাকে অনেক পছন্দ করিস। হ্যাঁ, আমি মিথিলাকে ছোটোবেলা থেকেই পছন্দ করি, কিন্তু তাকে বলবো কীভাবে যে আমি তাকে বিয়ে করব? আমি তো নিজেই জানি না মিথিলা কি আমাকে পছন্দ করে নাকি পছন্দ করে না। আচ্ছা তোরা এখানে বস, আমি আসছি কিছুক্ষণ পর। এই বলে সাথী চলে গেল ওইখান থেকে মিথিলার রুমে। এদিকে মিথিলা শুয়ে আছে। সাথীকে দেখে শোয়া থেকে উঠে পড়ল আর বলতে লাগলো, আরে সাথী আপু, আপনি চলে আসলেন যে? ওইখান থেকে তাদের সাথে গল্প করবেন না নাকি? হ্যাঁ গল্প করবো তো, তোমার কাছে কিছু জানতে এসেছি। আচ্ছা তুমি কি আকাশকে পছন্দ করো? পছন্দ করলে কি হবে আর না করলে কি হবে? আকাশ তো আমাকে ভালোবাসে না। তুমি শুধু বলো পছন্দ করো নাকি করো না। হ্যাঁ, আমি আকাশকে পছন্দ করি। আকাশ আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়েছে, স্টাইলিশ হয়েছে। আচ্ছা তাহলে তুমি ঘুমাও এখন। আশা করি কালকে একটা সুখবর শুনতে পাবো। ধরো কালকে যদি আকাশ তোমাকে বিয়ে করতে চায়, তুমি বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই করব। যেহেতু আমি আকাশকে পছন্দ করি, আকাশ যদি বিয়ের কথা বলে তাহলে আমি মানা করব কেন? ঠিক আছে তাহলে তুমি এখন ঘুমাও, আমি যাই। এই বলে সাথী চলে গেল বাইরে। আকাশের পাশে বসে সাথী আকাশকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, আকাশ মিথিলা তো তোকে পছন্দ করে অনেক। সে বলেছে যদি কালকে বিয়ের অফার করিস তাহলে কালকে বিয়ে করবো তোকে। এক কাজ কর, কালকে বিয়ে করে ফেল। আমরা তো চলে যাব, আবার তোর সাথে আবার দেখা হতে হতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর দেখা হবে। ঠিক আছে, তোরা যখন বলতেছিস তাহলে বিয়ে করে ফেলি কালকে। এখন চল গিয়ে ঘুমাবি, রাত অনেক হয়ে গেছে। এই বলে আকাশ সবাইকে নিয়ে চলে গেল ওইখান থেকে রুমে। সবাই ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় আকাশ তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি মিথিলাকে বিয়ে করতে চাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আজকেই বিয়ে করব। কি বলতেছিস তুই? আমি মিথিলা আব্বু আম্মুকে না বলে কিভাবে মিথিলার সাথে তোর বিয়ে দিব? আগে মিথিলার আব্বু আম্মুকে জিজ্ঞেস করি, এরপর না হয় বিয়ে দেওয়া যাবে। আঙ্কেল, আপনি বিয়ের আয়োজন করেন। আমার আব্বু আম্মু কি বলবে কি বলবে না, আমি সেসব নিয়ে মাথা ঘামাবো না। কারণ আমার আব্বু যেহেতু এত বছর এই কথাগুলো লুকিয়ে রেখেছিল আমাদের কাছ থেকে, সো ওনার কথা আমার কিছু যায় আসে না। দেখ মিথিলা, এটা হচ্ছে সারা জীবন থাকার একটা সংসার। এখানে যদি 2 ফ্যামিলি সম্পত্তি না দেয় তাহলে কখনো উন্নতি করা যাবে না। তাই বলছি কি, তোমার আব্বু আম্মু যদি রাজি হয় তাহলে আমি কাজে ডেকে নিয়ে আসবো। আমি তোমাদের বাসায় যাইতেছি। এই বলে আকাশের আব্বু চলে গেল মিথিলাদের বাড়িতে। বেশ কিছুক্ষণ মিথিলার আব্বু আম্মুর সাথে কথা বলে আকাশের আব্বু চলে গেল কাজী ডেকে আনার জন্য। বেশ কিছুক্ষণ পর কাজী ডেকে নিয়ে চলে আসলো। আকাশ এবং মিথিলার বিয়েটা হয়ে গেল। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাথী বলতে লাগলো, আকাশ এখন তাহলে আমরা চলে যাই, প্রায় বিকাল হয়ে গিয়েছে। এখানে থেকে গেলে পরে সন্ধ্যা হয়ে যাবে। আশেপাশের অবস্থা তো জানিসই। ঠিক আছে চল, তোদেরকে দিয়ে আসি কিছুটা গিয়ে। আমাদেরকে দিয়ে আসতে হবে না, আমরা চলে যেতে পারবো। তুই এখন ভাবির সাথে সময় দে। ভাবি যাই তাহলে, আমরা বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে সবাই চলে গেল। এদিকে আকাশ চলে আসলো রুমে। আকাশের পিছু পিছু মিথিলাও চলে আসলো। মিথিলা দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এটা থেকে আকাশ মিথিলাকে তার সামনে নিয়ে বলতে লাগলো, পিছন থেকে জড়িয়ে ধরছো কেন? সামনে থেকে জড়িয়ে ধরো, তোমাকে আদর করি। এই বলে আকাশ মিথিলার কপালে, গালে এবং বিভিন্ন জায়গায় চুমু দিতে লাগলো। ওরা দুইজন রোমান্স করতে থাকুক। আমরা তাহলে এখন বিদায় নিই। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।